Bismillahir Rahmanir Rahim. Today's topic is time series. Actually, time series is a statistical forecasting and it occurs within a long period of time. টাইম সিরিজটা আসলে স্ট্যাটিস্টিক্যাল একটা ভবিষ্যৎবাণী টাইপের বলা হয়ে থাকে এবং একটা লং টার্ম অ্যানালাইসিস করে টাইম সিরিজটার উপরে ফরকাস্টিং বা আউটপুট অ্যানালাইসিস করা হয়। সো আমরা যদি শুরুতে জানতে চাই হোয়াট ইজ টাইম সিরিজ, সো অনেকগুলো ডেফিনিশন আনার চেষ্টা করেছি। ফার্স্ট ডেফিনিশন সে a time series is a collection of observations made sequentially in time. That is, time series একটা কালেকশন অফ অবজারভেশন। এখানে একটা ফিগার দেখতে পাচ্ছ তোমরা। এই ফিগারটাতে দেখা যাচ্ছে 0 থেকে স্টার্ট করে আপ টু 500 পর্যন্ত এক্স ডিরেকশনে, আর হলো ওয়াই ডিরেকশনে 23 থেকে শুরু করে আপ টু 29 পর্যন্ত। ঠিক আছে, সো এটা কিন্তু একটা লং টার্ম অ্যানালাইসিসের একটা রেজাল্ট। এটা শর্ট টার্ম দিয়ে টাইম সিরিজ হয় না, 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে কিন্তু টাইম সিরিজ হয় না, একটা হিউজ অ্যানালাইসিস। যেমন আমি টাইম সিরিজের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, তোমরা বুঝবে। আদমশুমারি আদমশুমারি আমাদের দেশে কত বছর পর পর হয় জানো? 10 বছর। 10 বছর পর পর হয়। তো আর এই একুশ বছর হবে। 21 সালে কি আদমশুমারি আছে জানো? জি স্যার, 21-এ হবে। হ্যাঁ, 2011 থেকে 2021। 21 সালে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষক মন্ডলীরা ওনারা কাজ করে থাকেন, কাজটা অনেক কঠিন একটা কাজ। 11 সালে হয়েছে, 10 বছর পর পর কিন্তু শুমারিটা হচ্ছে। যদি আমরা হিসাব করি ফ্রম 1971 বাংলাদেশের জন্মের পর থেকে এই 10 বছর পর পরে এখানে একটা শুমারি করা হয়। হ্যাঁ, পপুলেশন অ্যানালাইসিস করা হয়। এই যে অ্যানালাইসিসটা, এটা টাইম সিরিজের একটা পার্ট, আদমশুমারি আমরা যাকে বলা হয়। সো টাইম সিরিজ বিভিন্ন রকমের হইতে পারে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল ইন্ট্রোডিউস করেছি। এর মধ্যে প্রথম এক্সাম্পলটা হলো ফাইন্যান্সিয়াল টাইম সিরিজ, সায়েন্টিফিক টাইম সিরিজ, আরো বিভিন্ন রকমের টাইম সিরিজ আছে। আমি এই প্রেক্ষাপটে আরেকটা প্র্যাকটিক্যাল কথা বলি। আমরা যদি সায়েন্টিফিক বা টেকনোলজিক্যাল টাইম সিরিজের কথা বলি, তাহলে বলবো লাস্ট ফিউ ইয়ার্স, সাপোজ 10 to 20 ইয়ার্স, এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হলো এক্সপোনেনশিয়ালি গ্রো করেছে। গত 20 বছরে মোবাইল আবিষ্কারের পর থেকে, মোবাইল ব্যবহারের পর থেকে আজ পর্যন্ত যে টেকনোলজিক্যালি ডেভেলপমেন্ট, এইটা এত উন্নত হয়েছে, আজ থেকে 20 বছর আগে সেটা তেমনটা ছিল না। ঠিক আছে, ধরো আজ থেকে 20 বছর যদি হিসাব করা হয়, 1999 সাল বা 2001 সাল, তাই না? 1999 সাল, তখন কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে মোবাইল ছিল, তবে খুবই রেয়ার। বুঝতে পেরেছো? জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে দিয়ে। এবং যাদের কাছে মোবাইল ছিল, মটোরোলা নামক একটা কোম্পানির একটা সেট ছিল তখন। এখনো আছে স্যার। তারপরে নোকিয়া 1100 ছিল। এই টাইপের আরো দুই একটা কোম্পানির স্যামসাং মোবাইল। ছিল স্যার, স্যামসাং ফোল্ডিং সেট গুলা। হ্যাঁ, স্যামসাং ফোল্ডিং সেট বা ওই কান যেটা। ব্ল্যাকবেরি। জি, না ব্ল্যাকবেরি আমি সঠিক জানি না। সো এই টাইপের ছিল তখন কিন্তু। ইন্টারনেট, ইন্টারনেটে এইভাবে আমরা লেখাপড়া করব, এই জিনিসটা আলোচনায় মানে থিঙ্কিং এ আসেনি। আর রিসার্চের কাজ কেবলমাত্র ফার্স্ট ওয়ার্ল্ডে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, চায়না, জাপান, ওইগুলিতেই কেবলমাত্র টেকনোলজিটা তারা ইউজ করতো, মাসলি কিন্তু আসেনি। সো টাইম সিরিজের এই যে টেকনোলজিক্যালি ডেভেলপমেন্ট অ্যানালাইসিস করতে গেলে
এই এক্সপোনেনশিয়ালি গ্রো বলা হয় এই টাইমটাকে। আচ্ছা, হোয়াট ইজ টাইম সিরিজ? আমি এর আগে কিন্তু ডেফিনিশনটা আগের পৃষ্ঠে একবার একটু করে বলেছি যে টাইম সিরিজ হলো কালেকশন অফ অবজারভেশনস মেড সিকুয়েন্সিয়ালি ইন টাইম। আরো একটি ডেফিনিশন এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি টাইম সিরিজ ইজ এ সিকোয়েন্স অফ ডাটা পয়েন্টস recorded in time order, often taken at successive equally spaced point in time. Time series data can be taken yearly, monthly, weekly, hourly, or even by the minutes. শেষের যে টাইম সিরিজ অ্যানালাইসিসটা সেই বিশেষ করে আওয়ারলি অর মিনিট অ্যানালাইসিস সেটা ন্যানো টেকনোলজিক্যাল টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা যে স্ট্যাটিস্টিক্যালের যে রাফ ইউজ করি সেখানে কিন্তু মিনিট সেকেন্ড দিয়ে আমরা কিছুই পাবো না। যেমন আদমশুমারির কথা বলেছি, মিনিট সেকেন্ড অ্যানালাইসিস করলে আমরা কিছুই পাবো না, কমপক্ষে ইয়ার এবং লং ইয়ার ইউজ করতে হবে। ঠিক আছে, কতগুলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, হ্যাঁ, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেগুলিতে রিয়েকশন হয় কেমিস্ট্রিতে, তখন এই রিয়েকশন অ্যানালাইসিসটা করতে হবে মিনিটে মিনিটে বা সেকেন্ডে সেকেন্ডেও অ্যানালাইসিস করতে হয়। হাইড্রোজেন অ্যাটম, তারপরে যে পারমাণবিক যে যত অ্যাটম আছে, এই অ্যানালাইসিসটা কিন্তু ন্যানো সেকেন্ড অ্যানালাইসিস করতে হয়, কারণ এক সেকেন্ডে তার যে কি প্রকার এক্সপ্লোশন হয় সেটা চিন্তা করা যায় না। সো টাইম সিরিজের যে ডেফিনিশনটা বড় সময় থেকে ছোট সময় সবকিছুই মেজার করা লাগতে পারে। এবার আসো টাইম সিরিজ অ্যানালাইসিস comprised methods for analyzing the time series data in order to extract meaningful statistics and other characteristics of the data. It is different from time series forecasting. টাইম সিরিজ ফরকাস্টিং থেকে এটা এক সামান্য ডিফারেন্ট, আমরা ফরকাস্টিংটা পরে আলোচনা করব। আর সো এখানে সামথিং ডেফিনিশন ইন্ট্রোডিউস করেছি। আমরা পুরো টাইম সিরিজটাই থিওরিটিক্যাল, সেই জন্য আমরা একটু পড়বো এবং পড়লে বুঝবো। সিন্স উই আর অল ম্যাচিউরড স্টুডেন্ট, আমরা কিন্তু সবাই ম্যাচিউরড এবং এই লেখাপড়াগুলি খুব সহজে আমরা ধরতে পারবো, সিলেবাসে আছে তাই আমরা পড়তেছি। এখানে কিছু টাইম সিরিজের এক্সাম্পল ইন্ট্রোডিউস করা হয়েছে, যেমন স্টক প্রাইজেস, সেলস ডিমান্ড, ওয়েবসাইট ট্রাফিক, ডেইলি টেম্পারেচার, quarterly sales. So time series is different from regression analysis because of its time dependent nature. আমরা লাস্ট ক্লাসে রিগ্রেশন এন্ড কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন পড়েছি। রিগ্রেশন এবং টাইম সিরিজের মধ্যে সামথিং ডিফারেন্ট আছে, কারণ টাইম সিরিজের মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো টাইম। আমি আবার বলছি, রিগ্রেশনে এই টাইপের কোনো প্রকার টাইম রেস্ট্রিকশন নাই। এক্স এবং করেসপন্ডিং ওয়াই, ওয়াই মে বি এনি সর্ট অফ ডেটা, ঠিক আছে, বাট টাইম সিরিজে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা অলওয়েজ কি হবে, টাইম হবে। এই হলো রিগ্রেশনের মধ্যে টাইম সিরিজের মধ্যে দুটা কম্পারিজন। আমি কি বুঝাতে পেরেছি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টাইম সিরিজ এন্ড রিগ্রেশন? টাইম সিরিজের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো টাইম, বাট রিগ্রেশন অ্যানালাইসিসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যে কোনো প্রকার কনস্ট্যান্ট হতে পারে, যে কোনো প্রকার হতে পারে, ইট মে বি টাইম অর অ্যাকসেপ্ট টাইম। আমরা গত ক্লাসে পড়েছিলাম মার্কস, নাম্বার অফ স্টুডেন্ট, তারপরে ফাইনাল পরীক্ষার নাম্বার, ওয়েট, হাইট, এটসেট্রা এটসেট্রা, কিন্তু সেটা টাইম হতেও পারে, নাও হতে পারে। আর টাইম হলে এটা ইট শুড বি এ টাইম সিরিজ। স্যার, ইয়েস, স্যার যখন আমাদেরকে থিওরি পড়ান তখন স্যার ভিডিওটা কি অফ করা যায়? মানে আমাদের অনেকগুলো এমবি চলে যায় তো ভিডিও অন থাকার কারণে। কোন ভিডিও অফ? আমি বুঝতে পারিনি কথাটা। মানে স্যার ওখানে ভিডিও সেকশন যেটা, ওইটা যখন আপনি থিওরি পড়ান তখন আর কি আপনার ভিডিওটা আর কি
ও আমার ভিডিওটা মানে যখন অনলি থিওরি, আপনার বুঝতে যখন আমাদেরকে পেরেছি। ম্যাথ হ্যাঁ করাবেন হ্যাঁ তখন ঠিক আছে। হ্যাঁ 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 না, ঠিক আমাদের আছে। স্যার 800 এমবি চলে যায় স্যার আপনার ক্লাসটায়। তাই আচ্ছা, জি এখন স্যার, কি ভিডিও অফ আছে না? অন্যগুলাতে 200 এমবি যায় স্যার। জি স্যার, এখন অফ আছে আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। আবার স্যার ভিডিওটা অন রাখলে মাঝে মাঝে লাইনে আপনার সমস্যা দেখা দেয়। অনেকের নেটে সমস্যা করে, স্লো হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে তোমরা কখনো বলনি তো, আমিও বুঝতে পারিনি। আমার তো মনে করো যে ব্রডব্যান্ড কানেকশন, এটা এমবি হিসাব করি না, তাই না? এই জন্য আর স্যার বুঝতে পারি। আপনার ভিডিওটা ঠিক আছে, যখন আপনি বোর্ডে কাজ করবেন বা আমাদেরকে হ্যাঁ, ম্যাথ বুঝাবেন তখন ঠিক রাইট আছে। রাইট রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে ভালো একটা জিনিস শিখলাম। ওকে, এখানে এই স্লাইডে আমরা আলোচনা করেছি পপুলেশন টাইম সিরিজ। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, টোটাল পপুলেশন আছে ওয়াই এক্সিস বরাবর, টোটাল পপুলেশন 0 থেকে শুরু করে আপ টু সাপোজ 600 মিলিয়ন বলতে পারো, বা ক্রোর বলতে পারো, কোটি বলতে পারি। হ্যাঁ, 600 কোটি সাপোজ। আচ্ছা, কোটি না আরো বেশি হবে, যাই হোক। আর আমাদের এক্স এক্সিস বরাবর আমরা দেখতে পাচ্ছি স্কেলিংটা 1750 সাল থেকে শুরু করে আপ টু 2050 পর্যন্ত একটা অ্যানালাইসিস। সো এখানে প্রতি 50 বছর পর পর একটা মেজারিং স্কেল পাওয়া গিয়েছে, ঠিক আছে? যেমন 1800 সালে পৃথিবীর জনসংখ্যা ছিল সাপোজ, জাস্ট ফর এক্সাম্পল, 200 কোটি। তারপরে সাপোজ 1850 সালে এটা 250 কোটি হয়েছে। হ্যাঁ, এইভাবে মনে করো 1900 সালে সেটা 300 কোটি বা তার চেয়ে একটু কম বেশ। এইভাবে কিন্তু 2000 সালে আমরা দেখতে পেয়েছি যে 550 কোটির মতো। না, এখানে কতগুলি প্যারামিটার কাজ করে, প্যারামিটারস গুলি খেয়াল করে দেখো। একটা ইন্টারেস্টিং প্যারামিটার বলি, টাইম সিরিজের মধ্যে পপুলেশন ডাউন হয়। বর্তমানে আমাদের পৃথিবীতে চলতেছে একটা মহামারী, যাকে বলা হচ্ছে করোনা। করোনার কারণে কিন্তু পৃথিবীতে উল্লেখযোগ্য হারে পপুলেশন হ্রাস হচ্ছে। এটা দুই ভাবে হ্রাস হচ্ছে। একটা হলো ফার্টিলিটি গ্রোথ রিডিউস হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, এক্সিস্টিং পপুলেশন হ্রাস হচ্ছে। দুটা প্যারামিটার কাজ করতেছে। যে সচরাচর এই 1 বছর আগে আমাদের পৃথিবীতে যেভাবে জনসংখ্যা ইনক্রিজ হতো যে রেটে, এখন কিন্তু সেই রেটের চেয়ে একটু কম আসতেছে। এটা হলো সার্বজনীন অ্যানালাইসিসের রেজাল্ট। আর এট দ্য সেম টাইম আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশে যে মৃত্যুর হার, বিশেষ করে করোনার কারণে, আমাদের দেশে আমরা ইফেক্টটা বুঝতেছি না, কিন্তু কানাডা, আমেরিকা, ব্রাজিল, ইউরোপ, ফ্রান্স, হ্যাঁ, এরকম দেশগুলিতে কিন্তু একেবারে অনেক মারা যাচ্ছে। যেই হারে মারা যাচ্ছে সেই হারে কিন্তু পপুলেশন ইনক্রিজ হচ্ছে না। সেই জন্য, যেমন তোমরা জানো 1939 সালে ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, তাই না? বিশ্বযুদ্ধ। জি স্যার। সেকেন্ড এই ওয়ার্ল্ড ওয়ার। হ্যাঁ, এই সেকেন্ড যে ওয়ার্ল্ড। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কিন্তু পপুলেশন কমে গিয়েছিল। পৃথিবী ব্যাপী যুদ্ধ হয়েছিল বলে দেখো, তার আগে জনসংখ্যা কিন্তু বাড়াচ্ছিল। 1950-এর আগে কিন্তু অনেকটা জনসংখ্যা কম। এর কারণ হলো ওয়ার্ল্ড ওয়ার। সো এই যে মহামারী, মহামারী অ্যানালাইসিসটা 2021 সালের অ্যানালাইসিসটা যখন নিবে 20-21, তখন কিন্তু পপুলেশন গোটা পৃথিবীতে একটু কম দেখাবে। যাই হোক, আমি এই গ্রাফ থেকে তোমাদের পপুলেশন টাইম সিরিজের একটা নলেজ দেওয়ার চেষ্টা করছি। এখানে আরো কতগুলি টাইম সিরিজের প্যারামিটারস আছে। যেমন প্যারামিটারস এর মধ্যে একটা হলো রেসিডুয়াল প্যারামিটার বলা হয়। আমরা এই প্যারামিটারস গুলি নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করব। আরেকটি হলো সিজনাল প্যারামিটার, আরেকটি হলো ট্রেন্ড, আরেকটি হলো অবজার্ভ প্যারামিটারস। এই 4 ধরনের টাইম সিরিজ প্যারামিটার ক্যালকুলেট করতে হয়। আমরা পরবর্তীতে এই প্যারামিটারস গুলি আলোচনা করব। এখানে আরো 2টা টাইম সিরিজের অ্যানালাইসিস গ্রাফ ইন্ট্রোডিউস করেছি। আমি শুরুতেই বলেছি যে
এই চ্যাপ্টারটা হলো মোস্ট অফ দি টপিকস আর থিওরিটিক্যাল টপিকস। আমরা কেন টাইম সিরিজ করে থাকি তার ব্যাখ্যায় আমরা বলতে পারি যে টাইম সিরিজ করার মেইন উদ্দেশ্য হলো কম্প্যাক্ট ডেসক্রিপশন অফ ডেটা, ইন্টারপ্রিটেশন, ফরকাস্টিং, কন্ট্রোল, হাইপোথিসিস টেস্টিং, ফাইনালি সিমুলেশন। সিমুলেশনের কাজটুকু করা হয় কম্পিউটার বেসড। এই উদ্দেশ্যগুলোকে সামনে নিয়ে টাইম সিরিজ অ্যানালাইসিস করা হয়। অর্থাৎ প্রথমত ডাটাগুলিকে কম্প্যাক্ট ফরম্যাটে সাজাতে হয়, তারপরে ইন্টারপ্রিট করতে হয়, অর্থাৎ অর্ডার সিকোয়েন্স মেনটেন করতে হয়, ডাটা ইনক্রিজিং ডিক্রিজিং করতে হয়, তারপরে ফরকাস্টিং করতে হয়, অর্থাৎ মিডল ভ্যালু বা আপ ভ্যালু ডাউন ভ্যালু অ্যানালাইসিস করতে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টাইম সিরিজের আরেকটা ইম্পর্টেন্ট আইটেম হলো কন্ট্রোল করা। সো টাইম সিরিজ অ্যানালাইসিস দিয়ে আমরা ফাইনান্সিয়াল কন্ট্রোল বা পপুলেশন কন্ট্রোল বা পলিউশন কন্ট্রোল, ঠিক আছে, যেমন টাইম সিরিজের মাধ্যমে ঢাকা সিটি যদি পলিউশন অ্যানালাইসিস করা হয় আমরা দেখব যে ইন্ডাস্ট্রিয়াল জোনের কারণে ঢাকা সিটিতে পপুলেশনের পাশাপাশি পলিউশনটা খুব বেশি হচ্ছে। সো কি পরিমাণ বেশি হচ্ছে সেই ডাটাটা আমরা স্ট্যাটিস্টিক্যালের মাধ্যমে পেয়ে যাব। সো আমাদের মেজারিং স্টেপস নিতে হবে হাউ টু কন্ট্রোল দা পলিউশন অফ ঢাকা সিটি অর পলিউশন অফ বাংলাদেশ। হ্যাঁ, পলিউশন ভেরিয়াস কাইন্ডস হতে পারে, ওয়াটার পলিউশন, তারপরে মনে করো এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, এক্সেট্রা এক্সেট্রা। তারপরে হাইপোথিসিস টেস্টিং, এটা স্ট্যাটিস্টিক্যাল একটা টেস্টিং। এই হাইপোথিসিস টেস্টিংটা আমরা ফাইনাল ইয়ার সিলেবাসে পড়ালেখা করব, হাউ টু টেস্ট হাইপোথিসিক্যালি। আর ফাইনালি এই অ্যানালাইসিস গুলি আমরা কম্পিউটার বেসড অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন সফটওয়্যার দিয়ে সিমুলেশন করা হয়, ঠিক আছে, সিমুলেশন করে ক্যালকুলেশন করা হয়। আচ্ছা, সো আমরা এখানে শিখলাম এই পৃষ্ঠাটা থেকে অবজেক্টিভস অফ টাইম সিরিজ অ্যানালাইসিস। এবার আসো অ্যাপ্লিকেশনস অফ টাইম সিরিজ, কোথায় কোথায় টাইম সিরিজ ইউজ করতে হয়। সো আমরা দেখতে পাচ্ছি টাইম সিরিজ ইউজ করতে হয় বিশেষ করে ওয়েদার ফরকাস্টিং এ টাইম সিরিজ ইউজ করতে হয়, আর্থকোয়াক প্রেডিকশনে টাইম সিরিজ ইউজ করতে হয়। তো আসলে আমার একটা পার্সোনাল অবজারভেশন আছে আর্থকোয়াক নিয়ে। আর্থকোয়াকের প্রেডিকশন করেও তেমন কোনো ফল আসে না, ঠিক আছে, এটা কোনো নির্দিষ্ট স্যার পিরিয়ড। এটা তো স্যার প্রেডিকশন আগে থেকে করা যায় না, এটা পরবর্তীতে মাপা হ্যাঁ, যায়। পরবর্তী প্রেডিকশন গুলি করে আর কি, বিশেষ করে আর্থকোয়াক প্রেডিকশনটা করে এই বিশেষ করে কতগুলি কান্ট্রি আছে পৃথিবীতে যেগুলিতে আর্থকোয়াক প্রায় সময় হয়, এর মধ্যে জাপান অন্যতম। হ্যাঁ, যে ওইসব দেশে আমাদের দেশের মতো তুমি এরকম হাই রাইজিং বিল্ডিং দেখতে পাবো না, কারণ ওদের দেশে ঝাঁকুনিটা খুব বেশি। তো এটারও একটা অ্যানালাইসিস আছে কেন জাপানে বা ইন্দোনেশিয়াতে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আর্থকোয়াকটা অনেকটা আমাদের দেশের চেয়ে বেশি। নিউজিল্যান্ডেও কিন্তু বেশ ভালো আর্থকোয়াক হয়ে থাকে। তারপরে অ্যানাদার টাইম ইজ অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমিতেও, হ্যাঁ, মহাকাশবিদ্যা যেটা, সেখানেও আমাদের এই টাইম সিরিজ ফরকাস্ট টাইম সিরিজ অ্যানালাইসিসটা কাজে লাগে। স্ট্যাটিস্টিক্স, তারপরে ম্যাথমেটিক্যাল ফাইন্যান্স, ইকোনমিক্স, প্যাটার্ন রিকগনিশন, সিগন্যাল প্রসেসিং। এখানে দেখো একটা টার্ম আলোচনা করলাম সিগন্যাল প্রসেসিং। এই সিগন্যাল প্রসেসিংটাই হলো আমাদের ইলেকট্রিক্যালের একটা টার্ম, ঠিক আছে। সিগন্যাল প্রসেসিং বিশেষ করে ইলেকট্রিক্যাল ফ্লো অ্যানালাইসিসের জন্য সিগন্যাল প্রসেসিং এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, এই দুটা কাজ টাইম সিরিজের মাধ্যমে করা হয়ে থাকে। মেশিন লার্নিং, দেন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, সাপোর্ট ভেক্টর মেশিন, ফাজি লজিক, এই দিকের গুলি অধিকাংশ ইলেকট্রিক্যালে এই টাইম সিরিজ অ্যানালাইসিসটা কাজে লাগে। গাউসিয়ান প্রসেস, হিডেন মার্কভ মডেলস, অনেকগুলো অ্যানালাইসিস আছে, সব হয়তোবা আমি নিজেও জানি না কোথায় কিভাবে অ্যাপ্লাই হয়,
বাট এখানে আমি কয়েকটা জিনিস ইন্ট্রোডিউস করেছি যে হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ টাইম সিরিজ ফরকাস্টিং। তো আমরা এগুলি একটু পড়বো, কোথায় কোথায় টাইম সিরিজ ইউজ হয়। এই স্লাইডে কিছুক্ষণ আগে বলেছিলাম যে 4 ধরনের কম্পোনেন্টস আছে টাইম সিরিজের। সেই 4 ধরনের কম্পোনেন্টস এর মধ্যে একটি হলো ট্রেন্ড, দেন সাইক্লিক্যাল, দেন সিজনাল, আর ফাইনাল ওয়ান ইজ ইররেগুলার। এই 4 ধরনের ট্রেন্ড টাইম সিরিজের মধ্যে ইউজ করা হয়। তো ট্রেন্ড বলতে 4 ধরনের যে প্যারামিটারস আছে, ট্রেন্ড বলতে বোঝানো হয় যে টাইমের সাপেক্ষে আমরা দেখতে পাবো যে আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং এই টাইপের একটা ধারা পাওয়া যায়। ঠিক আছে, আমি যদি অ্যানালাইসিসটা দেখাই, আমরা ডাটাগুলি এমন ভাবে ইউজ করলাম যে আমরা দেখতে পাচ্ছি, তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ ইনক্রিজিং? জি স্যার। হ্যাঁ, সো আমরা এমন একটা চার্ট করলাম, এখান থেকে আমি যদি ড্রয়িং করি, একটা দেখা যাবে যে টাইমের সাথে সাপেক্ষে আমাদের ইনফরমেশন গুলি ইনক্রিজ হচ্ছে, এটা একটা ট্রেন্ড, অথবা তার রিভার্সটাও হতে পারে, ডিক্রিজিং। সো এই হলো ইনক্রিজিং বা ডিক্রিজিং, দ্যাট মিনস ট্রেন্ড অ্যানালাইসিস। আর সাইক্লিক্যালটা হলো সাইকেল প্রডিউস করে। তোমরা জানো যে পিরিয়ড একটা কিছুক্ষণ পর পরই পিরিয়ড একটা ফলো করবে। আর সিজনাল, আমাদের দেশে সিজনের সাপেক্ষেও কিন্তু কিছু কিছু জিনিস, যেমন রেইনফল সিজনাল হয়ে থাকে। হ্যাঁ, আর বিশেষ করে করোনার শুরুতে কিন্তু একটা কথা বলেছিল, যদিও সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীরা বা ডাক্তাররা বলেছিল যে শীত সিজনে, উইন্টার সিজনে করোনার প্রভাব বেশি হবে। এটা একটা হাইপোথেটিক্যাল একটা অ্যানালাইসিস ছিল, কিন্তু এই অ্যানালাইসিসের রেজাল্টটা মিথ্যা প্রমাণিত হয়েছে। বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে শীতের দিনে কিন্তু তেমন মারা যায়নি। হ্যাঁ, যদিও আমরা তার আগে শুনেছিলাম যে শীতে একেবারে কাবু করে ফেলবে, ঠান্ডার মধ্যে করোনা এফেক্ট বেশি। এটা ভুল প্রমাণ হয়েছে। সো আরেকটা হলো ইররেগুলার, অর্থাৎ এটা বোঝা যায় না এটা কি শেপটা কি পজিটিভ, নেগেটিভ, না সাইক্লিক, না সিজনাল, কিছুই বোঝা যায় না। সো এই 4 ধরনের কম্পোনেন্টস আছে টাইম সিরিজের মধ্যে। প্রথমে এখানে আমি গ্রাফিক্যালি দেখিয়েছি সেলের টাইমের সাথে সেলের কানেক্টিভিটির একটা গ্রাফ, আপওয়ার্ড ট্রেন্ড এর একটা ফিগার দেখিয়েছি। লেখাগুলি পড়ে নিও, জাস্ট ট্রেন্ড আলোচনা করার চেষ্টা করেছি। দিস ইজ আপওয়ার্ড ট্রেন্ড, বা তার রিভার্স ট্রেন্ড হতে পারে ডাউনওয়ার্ড ট্রেন্ড। সো এগুলিকে বলা হচ্ছে ট্রেন্ড। দেন সাইক্লিক্যাল কম্পোনেন্ট, আমরা গ্রাফে দেখতে পাচ্ছি সাইক্লিক্যাল কম্পোনেন্টস গুলি কেমন হয়ে থাকে। উপরে নিচে যদি দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়তেছে, কমতেছে, বাড়তেছে, কমতেছে। সো এই টাইপের যদি সাইকেল প্রডিউস করে ইয়ারের সাথে সেল, বিশেষ করে টাইম সিরিজের যে এক্স এক্সিস বরাবর অলওয়েজ এটা কি হবে, টাইম হবে। ইট মে বি ইয়ার অর মান্থ, ইত্যাদি ইত্যাদি। তারপরে সিজনাল এবং আমাদের সাইক্লিক্যাল প্রায় কাছাকাছি, তবে এটা সিজন বেসড ইনফরমেশন, যেমন উইন্টার, স্প্রিং, সামার, ফল, এক্সেট্রা এক্সেট্রা। সো সিজনের সাপেক্ষে যদি তার ভেরিয়েশনটা হয়ে থাকে, হ্যাঁ, একটা কমপ্লিট করে, তাহলে এই টাইপের যে সিজনাল চেঞ্জিংটা, সেটা দ্বারা আমরা সিজনাল কম্পোনেন্টস অ্যানালাইসিস করে থাকি। বিশেষ করে আমাদের দেশের সাপেক্ষে আমরা যদি বলি যে বর্তমানে সে ফর এক্সাম্পল পটেটো মার্কেটে অনেক সস্তা, পটেটো, তারপরে অনিয়ন, এক্সেট্রা এক্সেট্রা, না, পেঁয়াজ, আলু, এগুলি সস্তা, কিন্তু কিছুদিন পর এটা দাম হয়ে যাবে, সিজনটা চলে যাবে, সেটা দাম হয়ে যাবে। আবার এমন একটা সময় আসবে অনেক দাম আবার আস্তে আস্তে কমবে। দুটা সিজনে যদি ভাগ করা হয়, একটা হলো প্রোডাকশন পিরিয়ড আর একটা হলো অফ পিরিয়ড।
তাহলে দেখা যাবে যে টাইমের সাথে এই ভ্যালুগুলি সেলগুলি উঠানামা করতেছে। আবার আমরা যদি সেলের সাথে টাইমের সাথে আরেকটা করি যে উৎসবগুলিতে মার্কেটে প্রোডাকশন প্রাইস বেড়ে যায়, বিশেষ করে কাপড় চোপড় বা যে কোনো পণ্য একটা উৎসবে প্রাইসগুলি বেড়ে যায়, সেটাও কিন্তু সিজনাল। এতক্ষণ যে আলোচনাগুলি করেছি তারই থিওরিটিক্যাল কিছু আলোচনা এখানে ইন্ট্রোডিউস করেছি, এগুলি তোমরা পড়বে। হ্যাঁ, আশা করি পরে তোমরা বুঝতে পারবে। এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়েছি। প্রবলেমটা হলো ফিট এ স্ট্রেট লাইন ট্রেন্ড, that is line trend, by the method of least square. লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে একটা স্ট্রেট লাইন ট্রেন্ড জেনারেট করতে বলা হচ্ছে, টেকিং 1978 as year of origin, অর্থাৎ 1978 সালকে অরিজিন ইয়ার, মূল ইয়ার ধরে অ্যানালাইসিস করতে বলেছে, দ্যাট ইজ একটা ট্রেন্ড লাইন তৈরি করতে বলেছে। 1978 সাল এটা হলো বেজ ইয়ার, এর সাপেক্ষে ক্যালকুলেশন করতে হবে 79। এখানে একটু সামথিং মিস্টেক আছে, এটা ইট শুড বি 1980, নট ইন 1960। এটা একটু মিস্টেক আছে, ঠিক করে নিবে। বুঝতে পেরেছ? তোমরা কি দেখতে পাচ্ছ? জি, জি স্যার। ইন 1979 এর পরে 1960 এসেছে, ইট ইজ এ মিস্টেক, সো ইট শুড বি 1980। দেন পরেরটা যেমন 1981, 82, 83, 84, এই 1 2 3 4 5 6 ছয়টা সাল এবং করেসপন্ডিং প্রোডাকশন, লাখ টনে প্রোডাকশনটা আসছে। হ্যাঁ, প্রোডাকশনটা ফুড প্রোডাকশন হতে পারে, প্রোডাকশনটা ফিশ হতে পারে, প্রোডাকশন যে কোনো রকমের প্রোডাক্ট হতে পারে। ওকে, এগ্রিকালচারাল প্রোডাকশনও হতে পারে। এখানে প্রশ্নটা হলো ইন 1978 কে বেজ ইয়ার ধরতে বলা হয়েছে। ওকে, সো বেজ ইয়ারটাকে আমরা ভেরিয়েশন ফর 1978 এর সাথে 79 থেকে শুরু করে কত বছরের ডিফারেন্স সেটা আমরা অ্যানালাইসিস করলাম প্রথম। এখানে এই অংশে কিছু টাইপিং মিস্টেক আছে, আমি এগুলি তোমাদেরকে ঠিক করে দিব। এটা প্রথমটা ঠিক আছে, 1979, 80, 81, 82, 83, লাস্ট ওয়ান শুড বি 84, এই জায়গায় মিস্টেক আছে। ওকে, আর বেস সালটা তো হলো প্রশ্নে বলা হচ্ছে 78, অতএব পরের বছরে টাইম পাস হবে 1 ইয়ার, এজন্য এটা 1। এর পরের বছর 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 6 ইয়ার্স, এইভাবে ইয়ার্স গুলি ক্যালকুলেট করা হয়েছে। ওকে, আর প্রোডাকশন ইন টন, লাখ টনে দেয়া আছে, প্রোডাকশন গুলিও আমরা ওয়াই দ্বারা ক্যালকুলেট করেছি, আর ইয়ার্স গুলি টোটাল ইয়ার্স এসেছে 21। এখানে এক্স ওয়াই ক্যালকুলেশন করেছি, এক্স স্কোয়ার ক্যালকুলেশন করেছি। এই আইটেমস গুলি করেছি বিকজ উই নিড দা ট্রেন্ড লাইন, দ্যাট ইজ রিগ্রেশন লাইনের মতই আমাদের ক্যালকুলেট করতে হবে। গত ক্লাসে রিগ্রেশন লাইন কিভাবে ক্যালকুলেট করে, কোন ফর্মুলা দিয়ে করে, সেটা আমরা দেখিয়েছিলাম। সো রিগ্রেশন লাইনের যে বেসিক ইকুয়েশনটা আমি গত ক্লাসে এই টাইপের একটা অঙ্ক করিয়েছিলাম, বেসিক ইকুয়েশন, সেখানে হয়তোবা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স এর পরিবর্তে আমি স্মল এক্স স্মল ওয়াই ধরেছিলাম। ঠিক একইভাবে এখানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ধরে দুটো সমীকরণ জেনারেট করেছি এবং এই মানগুলি বসিয়ে আমরা দুটা লিনিয়ার ইকুয়েশন প্রডিউস করেছি। এই দুটি লিনিয়ার ইকুয়েশন থেকে এ এর মান এবং বি এর মান ফাইন্ড আউট করেছি। এ এর মান পেয়েছি 2.4, বি এর মান পেয়েছি 2.17। আসলে প্রবলেম সলভ করতেছি আমরা ট্রেন্ড অফ লাইন, দ্যাট ইজ টাইম সিরিজের, বাট দিস ইজ এ প্রবলেম অফ
রিগ্রেশন অ্যানালাইসিস। ডিফারেন্ট কোথায়? ডিফারেন্ট হলো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুড বি টাইম। এটাই ছিল রিগ্রেশনের সাথে টাইম সিরিজের ডিফারেন্ট। সো আশা করি বুঝতে পেরেছো। দেন আমরা পেয়ে গেলাম আমাদের লাইনের যে ট্রেন্ড ইকুয়েশন, বেসিক ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমরা বের করলাম। এই ইকুয়েশনের মধ্যে আমাদের অরিজিনটা হলো 19, এখানেও একটু মিস্টেক আছে, যে বই থেকে নিয়েছি অনেক মিস্টেক করেছে, it should be 1978, এটাও মিস্টেক, আমি সবগুলো অঙ্ক আবার দেখে দিব। 1978 is the origin year, সো আর পরিবর্তন হচ্ছে 1 বছর করে, 79, 80 এভাবে 84 পর্যন্ত। অর্থাৎ 1 বছর পরে আফটার 1 ইয়ার, দ্যাট ইজ ফর 1979, আমাদের প্রোডাকশন হাইপোথিসিসটা হলো 4.57 লাখ টন। দ্বিতীয় বছর পরে আমরা প্রোডাকশনের রেটটা পেলাম 6.74, তৃতীয় বছর পরে পাবো, চতুর্থ বছর পরে, পঞ্চম বছর পরে, এইভাবে পার ইয়ার কত প্রোডাকশন হবে লাইন ট্রেন্ড থেকে আমরা সেটা বের করলাম। খুবই সিম্পল ক্যালকুলেশন, জাস্ট 1 2 3 4 5 6 7 মান বসিয়ে আমরা ক্যালকুলেশন গুলি করে নিলাম। এই ছিল ট্রেন্ড অ্যানালাইসিস টাইম সিরিজের। একইভাবে আমরা আরো একটি প্রবলেম নিলাম, সেই প্রবলেমটা 83, এটা 93, 94, 95, 96, অর্থাৎ পরপর 4টা বছরের অ্যানালাইসিস, এটাও প্রোডাকশন, এবং সেখানেও আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস করব। আর ফিট দ্য স্ট্রেট লাইন ট্রেন্ড ইউজিং দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার, যে পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করেছি, দ্যাট ইজ রিগ্রেশন অ্যানালাইসিস, এই পদ্ধতিটার নামই ছিল লিস্ট স্কোয়ার। এবং সেই ক্যালকুলেশনটা করে আমরা একইভাবে আমরা বের করেছি যে ট্রেন্ড লাইন, দ্যাট ইজ ইকুয়েশন অফ রিগ্রেশন লাইন অর ইকুয়েশন অফ লাইন টাইম সিরিজ। আর বেস ইয়ার দেওয়া ছিল অঙ্কটাতে 1996। স্যার So, এটা কি প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 1996 হ্যাঁ এর? আমি একটু দেখতেছি, অবশ্যই দেওয়া থাকবে। নাই তো স্যার। না, এটা দেওয়া নাই, তবে হয়তোবা এডিট করতে গিয়ে চেঞ্জ হয়েছে, কোনো একটা বেজ ইয়ার থাকবেই, বেজ ইয়ার না থাকলে তো প্রবলেম সলভ করা যাবে না। ঠিক আছে, কোশ্চেনের এখানে এই পেজে আমরা বেজ ইয়ারটা নিয়েছি 1996। ঠিক আছে, প্রশ্ন অবশ্যই সেটা দেয়া থাকবে যেমনটা আগেরটাতে দেওয়া ছিল। দেন 96 বেজ ইয়ার, 96 থেকে আমরা কম বেশি করে আগের বছর, পরের বছর, এইভাবে অ্যানালাইসিস করে আমরা ট্রেন্ড ভ্যালুস গুলি বের করতে পারি। সো আমরা এখানে টাইম সিরিজের আমাদের চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে এই সর্বশেষ অঙ্কটার ডাটাগুলি বসিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন তৈরি করব, ট্রেন্ড লাইন তৈরি করব। সেই লাইনটার চিত্রটা এটা দিয়েছি, তোমরা এগুলি আরো ক্লিয়ার করে করতে পারবে। সো এখানে আমি টাইম সিরিজ তথা রিগ্রেশন ইকুয়েশনের, রিগ্রেশনের টাইম মডেল কি বলা হচ্ছে টাইম সিরিজ, যদি প্যারামিটারটা হয় টাইম, মোটামুটি আলোচনা করলাম। এখন এই এই পর্যন্ত যা যা আমি পড়িয়েছি সেই পড়ালেখাগুলি একটু রিভিউ করব, এবং এর উপরে তোমাদের হোম টাস্ক অর্থাৎ হোমওয়ার্ক দিব। ঠিক আছে, আমি বোর্ডে লিখতেছি টাইম সিরিজ, খেয়াল করিও। আমরা আজকে আলোচনা করেছি খুবই ছোট্ট চ্যাপ্টার, টাইম সিরিজ আলোচনা করেছি। গত ক্লাসে আলোচনা করেছি, সংক্ষেপে যদি লিখি, কোরিলেশন এন্ড রিগ্রেশন, না
গত ক্লাসে আলোচনা করেছি না এটা, কোরিলেশন এন্ড Yes, sir. রিগ্রেশন। তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম স্কিউনেস, এন্ড কার্টোসিস, এগুলি আলোচনা করেছিলাম। তার আগের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি অনেকগুলা আইটেমস, এর মধ্যে ছিল মিন ডেভিয়েশন, একটু স্মরণ করে নেই। হ্যাঁ, তার আগের ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছি মিন ডেভিয়েশন, তারপরে Standard deviation. হ্যাঁ 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 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে আলোচনা করেছি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, তাই না? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এই আইটেমস গুলি আমরা আলোচনা করেছি। সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে আমরা কিন্তু অ্যানালাইসিস করেছিলাম দুই সেট ভেরিয়েবলের মধ্যে, মনে পড়ে কিনা? যার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম তার কনসিস্টেন্সি বেশি, এরকম বলেছিলাম। দুইটা ব্যাটসম্যান দিয়ে আলোচনা করেছিলাম। তার আগে আমরা আলোচনা করেছি মিন মিডিয়ান মোড। মিন, মিডিয়ান, মোড, ঠিক আছে? মিনের মধ্যে কিন্তু আছে আবার 3 প্রকার, অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন, জিওমেট্রিক মিন, তাই না? জি। আর তার আগে আলোচনা করেছি ইন্ট্রোডাকশন, এন্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বেসিক আলোচনা ছিল ডিস্ট্রিবিউশন। আমরা এতদিন পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত এই টপিকস গুলি আলোচনা করেছি, ঠিক আছে? প্রথমে ইন্ট্রোডাকশন, স্ট্যাটিস্টিক্স কাকে বলে, স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশনস কোথায় কোথায়। স্যার ইয়েস স্যার, আমাদের এখানে আজান হচ্ছে স্যার। বুঝি নাই। বললাম যে স্যার আমাদের এখানে আজান হচ্ছে, আমি নামাজে যাবো আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা নামাজ পড়তে যাবে যাও। ক্লাস, আমিও কিন্তু আর কিছুক্ষণ পরে নামাজ পড়তে যাব, দেন বিরতি থাকবে, তারপরে আমরা আবারও বসবো, ঠিক আছে? জি, তখন অ্যাটেন্ডেন্স দিবে।